আজ নাট্যলীলা মঞ্চ একদম হাউসফুল, একটা চেয়ারও ফাঁকা না। অনেকদিন বাদে সার্বজনীন নাট্য সংস্থা এখানে অভিনয় করছে। আজই এখানে তাদের নতুন নাটক রানী সর্বরীর প্রথম পালা। আজ যেখানে ঝাড়গ্রাম মুঘল আমলে, সেখানেই ছিল নন্দীসায়র নামে একটি ছোট্ট রাজ্য। সেখানকার রানী ছিলেন রানী সর্বরী। মুঘল সুবেদার সরফরাজ খান আক্রমণ করে নন্দীসায়র, কিন্তু এত ছোট্ট রাজ্য এই বিশাল মুঘল সেনাদের সাথে যুদ্ধে পারবে কি করে? বাধ্য হয়ে সন্ধি করতে হয়। সন্ধির সময় সুবেদার সরফরাজ খান শর্ত রাখেন, মুঘল সেনা নন্দীসায়র থেকে সরে যাবে, কিন্তু রানীমাকে গোপনে রাতের অন্ধকারে সুবেদার সাহেবের শয়ন কক্ষে আসতে হবে। এই অদ্ভুত সন্ধির প্রস্তাব শুনে নন্দীসায়রের সব বীরেদের তলোয়ার একসাথে ঝনঝন করে উঠল, কিন্তু রানী সর্বরী শান্ত রইলেন। নিজের বিশ্বস্ত অনুচরদের দিয়ে সুবেদারের কাছে খবর পাঠালেন, সুবেদারের প্রস্তাবে রানী রাজি আছেন, তবে তারও একটা শর্ত আছে। সুবেদারের সেনাকে দিল্লিতে ফেরত পাঠাতে হবে। নন্দীসায়রের আশেপাশে যেন একজনও মুঘল সেনা না থাকে, শুধু সুবেদার সাহেবের 4 জন দেহরক্ষী এবং খানসামাররা থাকতে পারেন। অন্ধকার রাত্রে চাঁদও যখন মেঘের আড়ালে মুখ লুকাবে, তখন রানীমা তার 2 দাসীকে নিয়ে আসবেন সুবেদারের মহলে। দাসীরা বাইরে অপেক্ষা করবে, আর রানীমা একাই মহলে প্রবেশ করবেন। নাটক ঠিক এই পর্যায়ে এসেছে। সুবেদারের শয্যা কক্ষ, প্রদীপদানিতে প্রদীপ জ্বলছে। রানীমা প্রবেশ করলেন। সুরাসক্ত সুবেদার তাকিয়ায় হেলান দিয়ে বললেন, आइए रानी साहिबा, मेरे गरीब खाने में आपका स्वागत है। बंदा हाजिर है, आपके हुक्म का मुहाबिर है। তিনি ছনছন নুপুর বাজিয়ে 2 পা এগিয়ে এলেন। সমস্ত দর্শককুল নির্বাক, না জানি এবার কি হতে চলেছে। সুবেদার এগিয়ে এসে রানীর হাত ধরলেন, বললেন, एक बार एक बंदा दिले हाथ रखूं रानी बेगम जान, बस उसी से उस दिल को ठंडक मिले थोड़ा। স্ত্রীর হাত কেন সুবেদার সাহেব? আমার কোমরবন্ধে ঘুমিয়ে আছে যে ছুরিকা, তাকে আদেশ দিই সে একেবারে আপনার ইহজীবনের সব জ্বালা শান্ত করে ঠান্ডা করে দিক, একদম মরার মতো ঠান্ডা। রানীর হাতে এবার ঝলসে উঠল শান দেওয়া ছুরিকা, আর সুবেদার সাহেব কিছু বুঝে ওঠার আগেই ছুরিটা ঘ্যাঁচ করে বসে গেল তার বুকে। সুবেদার মাটিতে লুটিয়ে পড়লেন। এরপর একটা লম্বা ডায়লগ ছিল, কিন্তু সেটা বলার আগেই রানী সর্বরী বেশে মধুছন্দা দেখলেন সুবেদার বেশি রতনলাল মাটিতে পড়ে যেন একটু বেশি ছটফট করছে, কি যেন বলার চেষ্টা করছে বারবার হাত তুলে। তারপরেই কেমন যেন নিথর হয়ে গেল দেহটা। কিরকম যেন ঘাবড়ে গেলেন মধুছন্দা। ইশারায় ডাকলেন যে ছেলেটি প্রম্পট করছিল তাকে। এভাবে মঞ্চে যাওয়া যায় না, কিন্তু তবু মনে হচ্ছে ব্যাপারটা সুবিধার নয়। কাছে যেতেই পরিষ্কার বোঝা গেল ছেলেটি চিৎকার করে উঠল, খুন 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 খুন। নাটকের টাইমিং ছিল 6:30। ঘটনাটা ঘটে 7:40। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8টা বেজে যায়। যদিও বলা হয়েছিল কাউকে যেন ছাড়া না হয় পুলিশ আসা অব্দি, তবুও গিয়ে দেখলাম দর্শক আসন একেবারে শূন্য, একটাও লোক নেই। তবে নাটকের দলের লোকেরা সব আছে। মধুছন্দা, রতনলালের স্ত্রী, তিনি এই ঘটনায় একেবারেই শকড। গ্রিন রুমে শোয়ানো হয়েছে তাকে, বিপি হাই হয়ে গেছে। স্টেজের মাঝখানে চিত হয়ে শুয়ে আছে রতনলাল, তার বুকে আটকে আছে ছোড়াটা। ডিরেক্টর সাহেব এগিয়ে এসে বললেন, বুঝতে পারছি না স্যার, কখন যে ছোড়াটা বদলে দেওয়া হলো।
আপনার নাম? মৃন্ময় মিত্র। নাটকের প্রপসগুলো কে দেখতো? ওই যে ছোটন। মৃন্ময় বাবু ছোটনকে এগিয়ে দিয়ে পেছনে সরে গেল। তা ছোটন, এই ছুরিটা কি তুমিই এনেছিলে? এটা আনিনি, বিশ্বাস করুন। আমি যেটা এনেছিলাম তার হ্যান্ডেলটা ব্ল্যাক কালার ছিল, কিন্তু এটা তো মেরুন। কালো মেরুন, সবই তো বুঝলাম, কিন্তু কোনটা আসল কোনটা নকল সেটা তো জানতে হবে, তাই না? আপনি বিশ্বাস করুন স্যার, আমি নকল ছুরিটাই রেখেছিলাম। আসল ছুরি আমি কোথায় পাবো? আর যদি পাইও, রাখবো কেন বলুন তো? রতন বাবুর সাথে আমার কিসের শত্রুতা? মেহেন্দি ম্যাডামের মেকআপ করিয়েছে, ঘাগরা ওড়না সবও পরিয়েছে, ছোড়াটাও তো ওই কোমরে সেট করে দিয়েছে। তাহলে আমাকে খামোকে সন্দেহ করছেন কেন? মেহেন্দিকে জিজ্ঞেস করুন। ওয়েল, সন্দেহ তো আমি সবাইকেই করছি ছোটন বাবু। আপনি ঠিকই বলেছেন, আপনার থেকেও ম্যাডামের মেকআপ ম্যানের চান্সটা একটু বেড়ে যাচ্ছে। আমার কথা শুনে মনে হলো ছোটন একটু হাঁপ ছাড়ল। অত নিশ্চিন্ত হওয়ার কিছু নেই, আপনিও কিন্তু প্রাইম সাসপেক্ট। যতদিন না কেস সলভ হচ্ছে ততদিন কোথাও বের হবেন না। ছোটন ঘাড় নেড়ে চলে গেল। মেহেন্দি এসে দাঁড়ালো। আর ইন্সপেক্টর সাহেব, কি জিজ্ঞেস করবেন? একটু জলদি করবেন প্লিজ। এমনি তো ছোটার পর কিন্তু মেয়ে ছেলেদের ইন্টারোগেশন বেআইনি, সঙ্গে তো আবার লেডিস কনস্টেবলও আনেননি দেখছি। ওরে বাবা, আপনি তো দেখছি হেভি আইনজ্ঞ। তা খুনটা কি এই জন্যই 6টার পর করলেন, যাতে আপনাকে এখন পুলিশ স্টেশনে তুলে নিয়ে যেতে না পারি? মা কি কসম সাহেব, মা কি কসম, মায়েরই বলছি সাহেব, আমি কিন্তু কোনো খুন টুন করিনি। আরে ও তো ছোটন, আমাকে কেস খাইয়ে পিছনে কেটে পড়েছে। আরে রতন স্যারকে আমি কিউ মারবো স্যার? বলিয়ে আপ কিউ, ও কি আমার মরদ আছে নাকি? হ্যাঁ, কি সাংঘাতিক! মরদ হলে খুন করে দিতে নাকি? হ্যাঁ, তা সব মালখোর মাগিখোর মরদ হলে তো বুকে ছড়ি বসিয়ে দিতেই হবে। ও আচ্ছা, রতন বাবুর এসব বদ অভ্যেস ছিল বুঝি? সাব, ভালো কথা বলছি, শুনে রাখুন। অন্য কেউ নয় সাব, ও মেয়েটামি মেরেছে নিজের মরদকে। আরে ও লোকটা তো স্টেজের ওপরে একরকম, আর ও মাল খেলে পুরো অন্য মানুষ হয়ে যায় সাব। আপকো পাতা নেই? আরে ও তো গ্রিন রুমে এসে কতবার ম্যাডামের গায়ে হাত তুলেছে, কতবার। এই আজকেও তো শোয়ের আগে এসে ম্যাডামের সাথে সে কি বাওয়াল রে বাপ। ম্যাডামকে বলছে, তোর মতো মেয়ে ছেলের জন্য আমার কেরিয়ারটা বরবাদ হয়ে গেল। আর ম্যাডামও বলেছে, এতই যখন কষ্ট, ডিভোর্সটা দে না, আমাকে কাছে মুরত্ব নেই, নিজের সব টাকা তো মাল খেয়ে উড়িয়ে দিস, এটাকে টান পড়লে আমার কাছে আসিস। সব জানা আছে আমার, তোর মতো 1000টা রতনকে না এই আমি আমার ঘাগড়ার তোলায় রাখি। এখানে এসব কেউ বলা সাহস রাখবে না, কিন্তু বিশ্বাস কিজিয়ে সাব, বিশ্বাস কিজিয়ে, খুনটা কিন্তু ম্যাডামই করেছে। আমি তো ম্যাডামে ফেসিয়াল করতে বাড়িতেও যাই, কি বলবো সাব, কি ঝগড়া, বাড়িতে কাক চিল বসতে পারে না। বুঝলাম, ঠিক আছে, দেখছি। তুমি এখন যাও, তবে এখন কিন্তু শহর ছেড়ে কোথাও যাবে না। অন্যান্য যারা ছিলেন অভিনেতা, অন্য সব অ্যাসিস্ট্যান্ট, সবাইকেই জেরা করলাম। সবাই মেহেন্দির মতো একরকম ঝেড়ে কাশলো না বটে, তবে একটা কথা বেশ পরিষ্কার হওয়া গেল যে রতন বাবু অভিনেতা হিসেবে যাই হন না কেন, মানুষ হিসেবে খুব একটা সুবিধার ছিলেন না। আচ্ছা মৃন্ময় বাবু, আপনার কি মনে হয় রতনলাল বাবুকে কে খুন করতে পারে? দেখুন, কি আর বলি, শিল্পী মানুষ, নানা রকম মুডের ব্যাপার থাকে। এমন হয়েছে কোনো দৃশ্যের ব্যাপারে কিছু বোঝাতে গেছি, একেবারে খেই করে খেপে গেছে। তখন তো এমন অবস্থা, বাপমা তুলে খিস্তি দিতেও ছাড়ে না। আবার যখন মুড ভালো থাকে তখন নিজে থেকেই জিজ্ঞাসা করে যে কিরকম হবে সিনটা। তা কি করে বলি বলুন তো, কাকে কখন গালাগাল করেছেন, কাকে কখন চটিয়েছেন। শুনেছি তো 2 দিন আগে নাকি ওর পাড়ার কাউন্সিলর রেবতী দেবীর সাথেও একজোট ঝামেলা করে এসেছেন। তাই নাকি? কি ব্যাপার, কিছু জানেন? কিছুই না, খুবই সামান্য ব্যাপার। রেবতী দেবীর পার্টি অফিস ওর বাড়ির সামনেই। তা দিনে দুপুরে প্রায় রেবতী দেবী এবং ওর কিছু লোকজনের গাড়ি রতনবাবুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। উনি নিজের গাড়ি পার্ক করতে পারেন না,
মেজাজ গরম হওয়া স্বাভাবিক, কিন্তু তাই বলে কেউ কাউন্সিলরের সঙ্গে ঝামেলা করে বলুন? বুঝলাম। আচ্ছা চলুন তাহলে একটু মধুছন্দা দেবীর সাথে একটু কথা বলে আসি নাকি? কিন্তু কথা বলবো কি, গ্রিন রুমের বাইরে দরজার আগলে দাঁড়িয়ে আছে বেশ দশাসই চেহারার এক ভদ্রলোক। ভেতরে তো এখন যাওয়া যাবে না, মধুসন্ধ্যা এখন অসুস্থ। আপনি? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। আমি ওনার উকিল, অ্যাডভোকেট বিক্রম বসু। এর মধ্যে মধুছন্দা দেবী উকিলও ডেকে এনেছে? না না, আমি তো নাটক দেখতে এসেছিলাম। আমি মধুসন্ধ্যার খুব বড় ফ্যান, তো ও সব নাটকই দেখতে যাই। আপনি এখানে যে কাউকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে পারেন। আমি তাকালাম মৃন্ময় বাবুর দিকে। উনি ঘাড় নেড়ে সম্মতি জানালেন। উকিল বাবু আবার বললেন, এখন আপনি মধুসন্ধ্যার সাথে কথা বলতে পারবেন না, উনি অসুস্থ। তাছাড়া এমনিতেও সন্ধ্যার পর মহিলাদের সাথে কথা বলা যায় না উইদাউট লেডি কনস্টেবল। আপনি কি অবসর সময় টিউশন পড়ান নাকি? হোয়াট? উকিলবাবু আমার কথায় ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলেন। না মানে একটু আগে ম্যাডামের মেকআপ আর্টিস্টও একই কথা বলছিল কিনা, তাই ভাবলাম আপনি বোধহয় অবসর সময় ফ্রিতে এদের ল ক্লাস নিয়ে থাকেন। আর ইউ জোকিং? এমা না না, ছি ছি ছি, পুলিশের আবার জোক হয় নাকি? আচ্ছা ঠিক আছে, ম্যাডামকে আমার সমবেদনা জানাবেন। আর ওয়েল, আমি না হয় কালই ওর সাথে দেখা করব, দিনের আলোয় উইথ লেডি কনস্টেবল। ওকে। লাশটাকে পোস্টমর্টমে পাঠিয়ে জিপে উঠে বসলাম। এই কেসের একজন প্রাইম সাসপেক্ট, এক একটি অবতার। এদের সামলানো আমার কম্য নয়, এর জন্য ডিজিপির হেল্প লাগবে। কি ভাবছেন, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ? আরে না না, এইরকম কেসের কথা স্যারের কানে গেলে আমার তো চাকরি চলে যাবে। স্যারের কানে যাওয়ার আগেই কেসটা সলভ হওয়া দরকার, তার জন্যই তো ডিজিপিকে লাগবে। বেশি দূর নয়, এই তো নাট্যলীলা মঞ্চ থেকে একটু দূরেই রাজবল্লভ পাড়ায় বলরাম মন্দিরের গা দিয়ে একটা গলি চলে গেছে। গলিতে ঢুকেই দুটো বাড়ি পরেই হলুদ রঙের দোতলা বাড়ির নিচের তলায় ভাড়া থাকে। এখান থেকে ফেরার পথে দেখা করাই যেত, তবে কিনা এই পুলিশের পোশাকে ঢুকতে দেখলে নির্ঘাত বাড়িওয়ালা ভাববে পাওনাদারদের দরখাস্তে সাড়া দিয়ে বেচারাকে তুলে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ, তাই আর বাড়ি গেলাম না, না হয় থানায় পৌঁছে একটা ফোন করে নেব। ঘরের তালাটা খুলেই লাইটটা অন করলো দিগম্বর, কিন্তু সেটা জ্বলল না। কি মুশকিল, বাল্বটা গেল নাকি? এই হচ্ছে একটা মুশকিল। এই অন্ধকারে বাল্ব লাগাবি কি করে দিগম্বর? তাছাড়া বাল্ব আনতেও তো আবার দোকানে যেতে হবে। কি মনে করে এবার পাখার সুইচটা অন করলো, কিন্তু সেটাও ঘুরল না। মুখ গোমড়া করে দাঁড়িয়ে রইল। দিগম্বর মনে মনে আশ্বস্ত হল, যাক তাহলে লোডশেডিং। কিন্তু এ কেমন লোডশেডিং? আশেপাশের বাড়িতে তো দিব্যি আলো দেখা যাচ্ছে, লক্ষ্মী কাকিমার গান শোনা যাচ্ছে। তাহলে কি ফিউজ উড়ে গেল? দিগম্বর দরজা থেকে বেরিয়ে এসে দাঁড়ান। কি করবে আর কি করবে না ঠিক বুঝতে পারছেন। কি ভাবছো দিগম্বর? ইয়ে কাকু, না মানে ওই ঘরের আলোটা জ্বলছে না, মনে হয় ফিউজটা উড়ে গেছে। না শোনা, ফিউজের কিচ্ছু হয়নি, আমি আলোর লাইনটা কেটে দিয়েছি। এ মা, কেন? 3 মাসের ভাড়া বাকি আছে দিগম্বর, সে খেলাছে। একে তো 2000 টাকার ভাড়ায় আজকের বাজারে 2টো ঘর উইথ কিচেন বাথরুম থাকছো, তার উপর যদি ভাড়াটা ঠিক সময় মতো না পাই, তাহলে আলোর লাইনটা কাটা ছাড়া আমার যে আর কোনো উপায় থাকে না দিগম্বর। তুমি ভাড়া দাও, আমি এক্ষুনি তোমার ঘরের আলোর ব্যবস্থা করে দেব। কাকু, টিউশনের টাকাটা পেলেই ভাড়াটা দিয়ে দেবো কাকু। টিউশনের টাকা? সে আবার কি জিনিস? হ্যাঁ, তুমি তো বাবা বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ফ্রিতে বিদ্যাবিধি করে বেড়াও। ব্যাপারটা ঠিক তা না। দিগম্বর ভোরবেলা পথ শিশুদের পড়ায়, সেটা ফ্রিতে। বেলায় একটা প্রাইমারি স্কুলে পড়ায়, কিন্তু সে টাকাটা বর্ধমানের বাড়িতে মা বাবাকে পাঠাতে হয়। ওই টাকায় দিগম্বর হাত দেয় না, পুরো টাকাটাই দেশের বাড়িতে পাঠিয়ে দেয়। তাহলে রইল পড়ে বিকেলের 2টো টিউশন। মাইনেটা ভালোই, কিন্তু বেচারা দিগম্বর যে মুখ ফুটে চাইতে পারে না। তাই টাকাটাও ওই দিচ্ছি দেব, ভুলেই গিয়েছিলাম এই করে মা গঙ্গার ভোগে চলে যায়।
দিগম্বর অন্ধকারে হোঁচট খেতে খেতে বাড়িওয়ালার পিছু ধাওয়া করল। কাকু বলছি কি, এখন আলোটা দিয়ে দিন, কাল সকালে না হয় কেটে দেবেন। মানে অন্ধকারে ভয় লাগবে তো। বাড়িওয়ালা একটু থমকে তাকালেন, তারপরই চেঁচিয়ে বললেন, মামদোবাজি নাকি? দিগম্বর, তোমাকে একটা ভালো মানুষ জানতাম, তুমি আমার সাথে ফাজলামি করতে এসেছো। কাল সকাল না হতেই তুমি বের হয়ে যাবে, তখন আমি কার জন্য লাইটের লাইন কাটবো শুনি। যত সব। দিগম্বরের বাড়িওয়ালা কাকু গজগজ করতে করতে উপরে চলে গেল। বেচারা দিগম্বর অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে রইল। আর ঠিক তখনই দিগম্বরের ফোনটা বেজে উঠল। নিজের মোবাইলের রিংটোন শুনে নিজেই একবার ঘাবড়ে উঠল দিগম্বর। হ্যাঁ, হ্যালো, কে? কে মানে কি? আমি তাপস। আমার নামটা দেখতে পেলি না স্ক্রিনে? আরে দেখবো কি, আমি নিজেই নিজেকে দেখতে পাচ্ছি না। কি যে বলিস ছাই, কিছুই বুঝতে পারি না। যাকে শোন, নাট্যলীলা মঞ্চে একটা খুন হয়েছে জানিস তো? একদম নাটক চলাকালীন নায়কের বুকে ছুরি। একেবারে সিনেমাটিক ফ্রেম। ধুর, চুপ কর তো। একে অন্ধকার, তার মধ্যে কি সব খুন টুন নিয়ে বলেই যাচ্ছে। ও অন্ধকার কেন? লোডশেডিং? না, বাড়িওয়ালা লাইন কেটে দিয়েছে। দিগম্বরের কথা শুনে না হেসে আর পারলাম না। আয় রে ঈশ্বর, তোর বাড়িওয়ালা যদি জানতো বিখ্যাত গোয়েন্দা ডিজিপি অর্থাৎ মিস্টার দিগম্বর পোদ্দারের ঘরে লাইন কেটেছে, তাহলে আজই বোধ হয় ভদ্রলোকের হার্ট অ্যাটাক হতো। যাকগে, লাইন কেটে দিয়েছে, খুব ভালো কাজ করেছে। এখন একবার চলে আয় তো আমার কোয়ার্টারে, এখানেই খেয়ে দিয়ে নিবি, আর কেসের কথাটাও বলে নেওয়া যাবে। কেমন? এত রাতে আবার বৌদিকে জ্বালাতন, মানে ব্যাপারটা কেমন যেন, মানে। তাই না? ঠিক আছে, তাহলে কথাটা বৌদির সাথেই বল, আমি ফোনটা কেটে দিচ্ছি। এই না না না, দাঁড়া, আমি আসছি। ঠিক 10 মিনিটের মাথাতেই চলে এলো দিগম্বর। এসেই চাঁদনি মানে আমার স্ত্রীকে বলল, বৌদি, এত রাতে বড্ড অসুবিধায় ফেললাম। আরে কিসের অসুবিধা? আর ওকেই বা বলতে হলো কেন? তুমি তো নিজেই চলে আসবে। দিগম্বর অতিরিক্ত বিনয়ে মাথা ঝুঁকিয়ে নখ খুঁড়তে শুরু করলো। এখন একে না থামালে আর কোনো কথাই হবে না। আমি তাই তাড়াতাড়ি বললাম, এই অনেক হয়েছে, এবার একটু খাওয়া দাওয়ার দিকে মন দিই, তারপর আমরা কেসটা নিয়ে আলোচনা করব। কিন্তু খেতে খেতে দিগম্বর কোনো কথা বলে না, কিন্তু আমার কথা বলতে আপত্তি নেই, তাই একাই বকবক করে পুরো কেসটা ওকে বললাম। খাওয়া শেষ হতে ওকে বললাম, কি বুঝলি রে, রতনবাবুকে এমন কেউ খুন করেছে যার উদ্দেশ্য শুধু রতনবাবুকে মারা নয়, মধুসন্ধ্যা ম্যাডামকেও ফাঁসানো। কেন ম্যাডাম ফাঁসবে কেন? এটা তো সহজেই বোঝা যাচ্ছে। নাটক করার সময় উনি খেয়াল না করে ছুরিটা চালিয়ে দিয়েছেন। সেটা তো লোক দেখানো ব্যাপার হতে পারে, হয়তো শুধু লোক দেখানোর জন্যই তিনি এইভাবে খেলাটা সাজিয়েছেন। অন্য কাউকে না পেলে শেষ পর্যন্ত তুই তো ওকেই কোর্টে তুলবি। কোর্ট শব্দটা মাথায় আসতেই একটা লোকের মুখ চোখের সামনে ভেসে উঠল। এই উকিলটা না? একদম ঠিক বলেছিস। যা বাবা, আমি কখন বললাম? বললাম হতেও পারে আবার নাও হতে পারে। না 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 না, আমি একদম শিওর। মধুছন্দা দেবীর মেকআপ রুমে ওর অবাধ এন্ট্রি, ছড়িটা বদলে দেওয়া ওর কাছে কোনো ব্যাপারই না। তাছাড়া ওই মেকআপ আর্টিস্ট সেও কিন্তু উকিলবাবুর ছাত্রী। দুজনে একই সুরে কথা বলছিল। তাহলে আর আমার মাথা খারাপ করছিস কেন? যা ঘুমোতে দে, চল। আরে রেগে যাচ্ছিস কেন? কাল একবার যাবি মধুছন্দা দেবীর বাড়ি। দিগম্বর কি একটা হিসেব করলো, ঘড়ি দেখলো, তারপর বলল, 9:30 থেকে 10টা অবধি হাতে সময় আছে, তার মধ্যে হবে। আমি তাড়াতাড়ি মাথা নেড়ে হ্যাঁ বলে দিলাম। খুব ভালো করে জানি 9:30টায় দিগম্বরের পথশিশুদের পড়ানো শেষ হলে সেখান থেকে মধুছন্দা দেবীর বাড়ি যেতেই 10টা বেজে যাবে। তার উপর তখন নায়িকার ঘুম ভাঙবে কিনা জানা নেই। আর যদি ঘুম ভেঙেও যায় তাহলে নিশ্চয়ই শোক প্রকাশ করতে প্রচুর অনুরাগীরা থাকবে। তার উপর তার সেই বিশেষ ফ্যান উকিলবাবু তো থাকবেনই। এতজনকে ম্যানেজ করে তার সাথে কথা বলতে 12টা তো বেজে যাবেই। কিন্তু এখন এসব কথা বললে দিগম্বরকে আর কিছুতেই রাজি করানো যাবে না। সকালে ঘুম থেকে উঠে দেখলাম
দিগম্বর পড়াতে বেরিয়ে গেছে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। এখন ঘড়িতে 8:30 বাজে। 9:30 দিগম্বর ফিরলেই ওকে খপ করে ধরে নায়িকার বাড়ি নিয়ে যাব। এর মধ্যে আবার এক লেডি কনস্টেবলকেও খবর দিলাম, না হলে আবার ওকালতি শুরু হয়ে যাবে। সবকিছু গুছিয়ে গাড়িতে উঠব, তখন দেখি দিগম্বর হেঁটে হেঁটে আসছে। ঘড়িতে ঠিক 9:30। বন্ধু আমার হিসেবের একদম পাক্কা। এই তো বন্ধু আমার, এসে গেছিস, চটপট গাড়িতে ওঠ। না। আমি অবাক হয়ে গেলাম। না মানে? এই একদম ফাজলামো করবি না তো লাস্ট মোমেন্টে এসে? তুই কিন্তু কাল রাতে আমায় কথা দিয়েছিস আমার সাথে যাবি। আমি কে? দিগম্বর মাঝে মাঝেই এরকম দার্শনিক প্রশ্ন করে বটে। আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, কিন্তু তাই বলে এরকম সময় এইরকম প্রশ্ন করবে? মাথাটা প্রচন্ড গরম হয়ে গেল। ধাক্কা মেরে ফেলে দেবো কিন্তু, একদম এইরকম সময় ফাজলামো করবি না। দিগম্বর আমার তড়পড়ানি দেখে 2 পা পিছিয়ে গেল। আরে বকছিস কেন? ফাজলামি কোথায় করলাম? আমি বলছি আমি কে, মানে তোর উকিল তো আমাকে দেখে এই প্রশ্নটাই করবে নাকি? তোর তো একজন লেডি কনস্টেবল নিয়ে যাওয়ার কথা, আমাকে দেখতে তো কোনো অ্যাঙ্গেল দিয়ে লেডি কনস্টেবলের মতো দেখতে নয়। তাহলে উত্তরটা কি দিবি? সত্যি তো, এটা তো দিগম্বর একদম ঠিকই বলেছে। কিন্তু তাহলে ও যাবে না? কিন্তু এই মধুছন্দা আর তার উকিল ফ্যানকে একবার দিগম্বরের সামনে ফেলতে চাইছিলাম। তাহলে তুই যাবি না? যাব না কখন বললাম? আমি রজনীগন্ধার কটা ডাঁটি কিনে নিয়ে যাচ্ছি শোক প্রকাশ করতে। তুই থাকিস ওখানে, কথা টথা বলার যা তুই বলিস, আমি যা দেখার দেখে নেব। অগত্যা রাজি হতে হলো। কিন্তু আমি তখন দেখছি ঘড়ির দিকে। আমার সঙ্গে থাকলে দিগম্বরকে 10টার পরেও আটকে রাখার চেষ্টা করতাম, কিন্তু এক্ষেত্রে আর তো সেই উপায় নেই। রজনীগন্ধার ডাঁটি নিয়ে দিগম্বর নায়িকার বাড়িতে পৌঁছাতেই পৌনে 10টা বাজিয়ে দেবে। আর যেই দেখবে ঘড়িতে 10টা বাজে, অমনি নায়িকার হাতে ডাঁটিগুলো ধরিয়ে দিয়ে চলে যাবে। যাকে যা হওয়ার হবে, ও চলুক ওর মতো, আমি আমার মতো চলব। লেডি কনস্টেবলকে নিয়ে উঠে বসলাম গাড়িতে। 5 মিনিটের মধ্যে চলে এলাম নায়িকার গলির সামনে। কিন্তু গলির মোড় থেকে নায়িকার বাড়ি পৌঁছাতে লেগে গেল পাক্কা আধ ঘন্টা। লোকে বলে পুলিশের গাড়ি, কোথায় কি মানুষের হুজুকের কাছে সব তুচ্ছ। 5 মিনিট অন্তর গাড়ি থেকে নামলাম, উঠলাম, হর্ন বাজালাম, কেউ কোনো পাত্তাই দিল না। সকলে হাঁ করে নায়িকার বাড়ির দিকে তাকিয়ে কি দেখছে ভগবানই জানেন। ভদ্রমহিলা খুব সম্প্রতি নাটক ছেড়ে সিনেমায় নাম লিখিয়েছেন। পর পর 2টো হিট সিনেমা হয়ে গেছে ইতিমধ্যে, তাই বোধহয় এত ফ্যানের সংখ্যা বেড়ে গেছে। সেই ভয়ানক ভিড় ঠেলে যখন নায়িকার বাড়ির সামনে পৌঁছালাম, তখন দেখি সেই উকিল সাহেব দরজা আগলে দাঁড়িয়ে আছে। বললাম তো আপনি মধুছন্দা দেবীর সাথে দেখা করতে পারবেন না। মানে কেন? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। এই তো লেডি কনস্টেবল এনেছি তো। তিনি একবার সেই মহিলা কনস্টেবলের দিকে তাকিয়ে বললেন, না সে ঠিক আছে, কিন্তু মধুছন্দা দেবী অসুস্থ। আমার কাছে ডক্টরের প্রেসক্রিপশনও রয়েছে, ওর এখন কমপ্লিট রেস্টের দরকার। আচ্ছা আপনি কি বলতে চান বলুন তো মশাই? আমি একটা খুনের তদন্ত করতে এসেছি। মধুছন্দা দেবীর হাজবেন্ড খুন হয়েছেন, সেই ব্যাপারে তাকে প্রশ্ন করতে পারবো না? আপনি কিন্তু আমার কাজে আমাকে বাধা দিচ্ছেন। আমি যতটাই উত্তেজিত হয়ে পড়লাম, ভদ্রলোক ততটাই শান্তভাবে বললেন, আমি আপনার কাজে কোথায় বাধা দিলাম বলুন তো? আমি শুধু বলেছি মধুছন্দা দেবীর সাথে আপনার দেখা হবে না। আপনি কি জিজ্ঞাসা করবেন আমাকে করতে পারেন, আমি ওদের ব্যাপারে সবই জানি। আপনি জানেন মানে? ওদের দুজনের বেডরুমে স্বামী স্ত্রীতে কি কথা হয় আপনি সব জানেন? আমার কথার কোনো পাত্তা না দিয়ে ভদ্রলোক পকেট থেকে একটা চিঠি বের করলেন। শিয়ালদা কোর্টের স্ট্যাম্প মারা একটা চিঠি, যেখানে বলা আছে মধুছন্দা দেবী অ্যাডভোকেট বিক্রম বসুকে তার প্রতিদিন হিসাবে নির্বাচিত করেছেন। এখন থেকে বিক্রম বাবুই মধুছন্দা দেবীর হয়ে সব কথা বলবেন। পুলিশের উর্দি পরে দাঁড়িয়ে একথা
ভাবাই উচিত নয়, কিন্তু তবু ভাবতে বাধ্য হলাম। কাল রাতে ভদ্রলোক খুন হয়েছে, আর এখন সবে 10:15। এর মধ্যেই মধুছন্দা দেবীর পোষা উকিল কোর্টের কাগজ পকেটে পেয়ে যান। আচ্ছা, রতনবাবুর সাথে মধুছন্দা দেবীর সম্পর্ক কেমন ছিল? বাধ্য হয়ে উকিল ভদ্রলোকের সঙ্গেই কথা বলতে শুরু করলাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম রজনীগন্ধার ডাঁটি হাতে দিগম্বরের টিকিটিও দেখতে পেলাম না। এসেছিল কিনা বুঝতে পারলাম না, আর এসে থাকলেও 10:30 বাজতেই চলে গেছে। আমার প্রশ্ন শুনে উকিলবাবু সোফায় হেলান দিয়ে বসে বললেন, আপনার এই প্রশ্নের সাথে এই তদন্তের কোনো যোগই নেই। ওদের দুজনের সম্পর্ক যাই হোক না কেন, তাতে এটা প্রমাণিত হয় না যে মধুছন্দা দেবী খুনটা করেছেন। সেদিন যেটা হয়েছিল সেটা একটা দুর্ঘটনা। মধুছন্দা দেবী জানতেন না যে ছুরিটা বদলে দেওয়া হয়েছিল। মিস্টার অ্যাডভোকেট, আপনি বারবার এক কথা বলছেন কেন বলুন তো? আমি কি একবারও বলেছি মধুছন্দা দেবী খুন করেছেন? ইনফ্যাক্ট আমি তো ওকে সাহায্যই করতে চাইছি। আমি তো জানতে চাইছি এমন কে আছে যে একই সাথে রতন বাবুকে খুন করতে চায়, আবার মধুছন্দা দেবীকেও ফাঁসাতে চায়। সেটা জানার জন্য তোদের প্রাইভেট রিলেশন জানার দরকার পড়ে না মিস্টার ইন্সপেক্টর। আমি যত উত্তেজিত হই, উকিলবাবু ততটাই ভাবলেশহীন মুখ করে কথা বলে। সত্যি কথা বলতে খানিকটা বিরক্ত হয়ে উঠে পড়লাম। মধুছন্দা দেবীর বাড়ি থেকে বের হতে যাব এমন সময় কাউন্সিলর রেবতী দেবীর সাথে আমার দেখা হলো। এর কথা সত্যি বলতে কি ভুলেই গিয়েছিলাম। আপনি বুঝি রতনবাবুর কেসটা দেখছেন? আগে বেশ, একটু দেখুন যাতে তাড়াতাড়ি খুনি ধরা পড়ে। আমি খানিকটা আমতা আমতা করেই বললাম, ম্যাডাম, একটা কথা বলবো। হ্যাঁ বলুন না, আমি যদি কোনো সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব। না মানে শুনেছিলাম আপনার সাথে নাকি কিছুদিন আগেই রতনবাবুর ঝগড়া হয়েছে। রেবতী দেবী হেসে ফেললেন। আপনি কি আমাকে সন্দেহ করছেন নাকি ইন্সপেক্টর? তা ভালো, তদন্তের শুরুতে সকলকেই সন্দেহ করতে হয়। হ্যাঁ, ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল। আসলে একটু হাইপার মানুষ ছিলেন তো, রেগে গেলে একটু বেশি গলা তুলে কথা বলতে। আমার আবার বেশি চেঁচামেচি ভালো লাগে না, তাই আমিও দিয়েছি 2-4 কথা শুনিয়ে। ব্যাস ওইটুকুই। আর সত্যি বলতে কি, রেবতী দেবী একটু এগিয়ে এসে বললেন, কাউকে খুন করতে গেলে আমার আবার এত নাটকের দরকার পড়ে না। রতনবাবুর পোস্টমর্টম শেষ হলো 12টা নাগাদ। অবশ্য পোস্টমর্টমে নতুন কিছু জানার ছিল না। ডেড বডি পাঠিয়ে দেওয়া হলো রতনবাবুর বাড়িতে। দিগম্বরকে ফোন করলাম, ধরল না। স্কুলে থাকলে সে আবার ফোন ধরে না। অবশ্য আসার কথা, আজও দিগম্বরের বাড়িওয়ালা আলোর ব্যবস্থা করে দেয়নি। তাই সন্ধেবেলা টিউশনির পর তাকে একইবারে পাড়ার মোড় থেকে হাইজ্যাক করে নিয়ে এলাম। ভাই কিছু তো বল, কোন দিক দিয়ে এগোবো সেটা তো বুঝতে পারছি না। দেখ, নাটকের মঞ্চে যখন ঘটনাটা শুরু হয়েছে তখন যবনিকা পতন তো নাটকের মঞ্চেই হওয়া উচিত, তাই নয় কি? তুই বরং এক কাজ কর, কাল সকালে এই কেসের সঙ্গে যারা জড়িত সকলকে একবার নাট্যলীলা মঞ্চে ডাক। দিগম্বর যবনিকা পতনের কথা বলছে, আমি তো এখনো মাঝ রাস্তাতেই হাবুডুবু খাচ্ছি। তার মানে কি দিগম্বর আমাকে কিছু না বলে একা একাই অনেকটা এগিয়ে গেছে? বললাম সকলকে আনতে পারবো, কিন্তু একজনের কথা বলতে পারছি না ভাই। মধুছন্দা দেবী তো? দিগম্বর হাসতে হাসতে ঝোলা থেকে একটা কাগজ বের করলো। দেখ তো ব্রাদার, এতে হবে? আমি চোখ ছানা বড়া করে দেখলাম হাইকোর্ট থেকে অর্ডার করিয়ে এনেছে রতন বাবুর মার্ডারের কেসে মধুছন্দা দেবী প্রাইম সাসপেক্ট। তাই পুলিশ প্রয়োজনে তাকে জেরা করতে পারে, তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আরে এটা পেলি থেকে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। দিগম্বর হাসতে হাসতে বলল, আরে আমার টিউশনির বাচ্চাগুলোর বাপ মায়েরা ফিস টিস দেয় না, তবে দরকারে অদরকারে এমন 2-1টা কাগজ ঠিক এনে দেয়। সে রাতে দিগম্বর আমার বাড়িতে খেলো ঠিকই, কিন্তু রাত 10টা নাগাদ হঠাৎ বলল, আমি বের হচ্ছি বুঝলি, কাল শনিবার স্কুল ছুটি,
তাই ওই ঠিক 10টার সময় পৌঁছে যাব নাট্যলীলা মঞ্চে। আমি অবাক হয়ে বললাম, কিরে এত রাতে আবার কোথায় যাচ্ছিস? রাত 10টার পর তো তোর ঘরে আলো জ্বলে না। রাত 10টার মধ্যে না ঘুমালে কি পাচনতন্ত্র ঠিকমতো কাজ করে না নাকি? তা তুই আবার এত রাতে কোথায় চললি? আরে না না, তেমন কিছু কাজ না, আর তুই চিন্তা করিস না, যাবো আর আসবো। এই কথাটা বলতেই আমার যেন কি মনে হলো। আমি ওর 2 কাঁধ চেপে ধরে বললাম, না বল কোথায় যাচ্ছিস? কোথাও অ্যাকশনে যেতে হবে নাকি? তাহলে বল, আমিও যাচ্ছি তোর সাথে। দিগম্বর আমাকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আরে দূর, আমার 2টো ছাত্রের সামনে বোর্ড আছে। কি ফাঁকিবাজ, সারাটা বছর কিচ্ছু পড়েনি, এখনো বোধহয় পড়ে পড়ে ঘুমোচ্ছে। একবার গিয়ে বেটাগুলোকে তাড়া না দিলে একেবারে আমার নাম ডোবাবে। আমি যাই। হ্যাঁ। দিগম্বর বেশ কয়েকটা সিঁড়ি নেমে গিয়েছিল। হঠাৎ পাড়ার মোড়ে কয়েকটা কুকুর ডেকে উঠল। আমাদের পাড়ার কুকুরগুলো ডাকেও এক একজন বড় কিংবদ সুরে। দিগম্বর যেভাবে নেমেছিল সেভাবেই উঠে এলো। এই একটু পাড়ার মোড় অব্দি ছেড়ে আসবি, কুকুরগুলো বড্ড ডাকছে। আমি কোনো মতে হাসি চেপে বললাম, তুই একটু দাঁড়া, আমি গাড়ি বের করছি। কোথায় যাবি বল, আমি ছেড়ে আসছি। দিগম্বর বড়ই লজ্জিত মুখে নিজের ছেঁড়া স্যান্ডেলের আয়ু পরীক্ষা করতে করতে বলল, না রে, তোকে আর যেতে হবে না, এই পাড়ার মোড়টা পার করে দিলেই হবে। একটা থাপ্পড় মারবো বলে দিলাম, দাঁড়া এখানে চুপ করে। দিগম্বরকে বকুনি দিয়ে আমি গেলাম গাড়ির চাবি আনতে। গিরিশ পার্ক ছাড়িয়ে বেশ কিছুটা এগোনো শুরু করতে দুপাশে রাস্তার চেহারাটা আস্তে আস্তে বদলে যেতে লাগলো। তথাকথিত ভদ্রলোকেরা রাতের বেলায় এ পাড়ার নামও মুখে আনে না, আর আমি দিগম্বরকে নিয়ে এই গলি সেই গলি তস্য গলি দিয়ে কোথায় যে চলেছি তার ঠিক নেই। একবার আর চোখে ওর দিকে তাকিয়ে বললাম, এই এখানে তোর ছাত্র থাকে? সে অবলীলায় ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, ভোরবেলা এখানেই তো পড়াই। তা ঠিক, ভোরবেলা দিগম্বর যে পথ শিশুদের পড়ায় তাদের মধ্যে অনেকেই এ পাড়ায় থাকে। গাড়িটা থামতে প্রায় 10 থেকে 12 জন মহিলা গাড়ির ওপর হুমড়ি খেয়ে বলল। আমি দিগম্বরের দিকে তাকিয়ে বললাম, এই এর মধ্যে দিয়ে যেতে পারবি? সে সানন্দে মাথা কাত করে বলল, হ্যাঁ, ওরা আমায় চেনে। সত্যিই তাই, গাড়ির দরজা খুলে দিগম্বর বের হতে সকলে যেন ছিটকে সরে গেল। গলির দুধারে ফুটে থাকা অজস্র নিশিপত্তের মাঝখান দিয়ে দিগম্বর গটগট করে চলে গেল। রাতটা তখন বেশ, আস্তে আস্তে এই পাড়াটাও ঝিমিয়ে পড়েছে। একটা হাড় কঙ্কাল বার করা হলুদ বাড়ি দাঁড়িয়ে আছে গলির একেবারে শেষ প্রান্তে। বাড়িটার রং এককালে হলুদ হলেও এখন বেশিরভাগটাই কালচে হয়ে গেছে। সেই বাড়িটার একেবারে নিচে থেকে ওপর অব্দি একটা জং ধরা লোহার সিঁড়ি এঁকে বেঁকে উঠে গেছে। সিঁড়ির একেবারে ওপরের ধাপে প্রায় জড়সড় হয়ে বসে আছে একটা লোক। অন্ধকারে লোকটার মুখ খুব একটা ভালো দেখা যায় না। সিঁড়ির ঠিক পেছনে একটা সদ্য রং করা সবুজ দরজা ঢকাস করে খুলে গেল। কালচে বাড়িটার মধ্যে এই রং করে জোয়ান দেখানো দরজাটা একেবারেই বেমানান, ঠিক এই ঘরের মালকিন ডালিয়ার মতোই। ঘর থেকে বেরিয়ে ডালিয়া প্রায় ঝড়ের মতো এসে পড়ল দিগম্বরের কাছে। অনেকক্ষণ একভাবে বসে থাকতে থাকতে চোখ দুটো জড়িয়ে এসেছিল দিগম্বরের। মাস্টার, এই যে মাস্টার, শুনছেন? ডালিয়ার ডাকে প্রায় ধর্মর করে উঠে দিগম্বর বলে উঠল, হ্যাঁ, কে কে? না, আমি কিছু করিনি, হ্যাঁ আমি কিছু করিনি, বিশ্বাস করুন আমি কিছু করিনি। ডালিয়া দুপা পিছিয়ে এসে দিগম্বরকে জোর করে দুবার ঝাঁকিয়ে বলল, মরণ, এই যে শুনছেন, আপনাকে নিয়ে আর পারা যায় না মাস্টার। এত ভীতু হয়ে আপনি কি করে যে গোয়েন্দাগিরি করে বেড়ান সে মা শীতলাই জানেন। এই নিন ধরুন, আপনি যেটা চেয়েছিলেন। ডালিয়া দিগম্বরের হাতে একটা মোবাইল গুঁজে দিল। দিগম্বর মোবাইলটা নিয়ে একটু উলট পালট করল, তারপর আবার ভ্যাবাচেকা মুখে ডালিয়ার দিকে তাকিয়ে বলল, পাসওয়ার্ড
দেওয়া আছে, খুলছে না তো। আমারও যা, আমরা দেন দেখি। ডালিয়া দিগম্বরের হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে পাসওয়ার্ড দিয়ে মোবাইলটা আনলক করল। ডালিয়ার বুদ্ধি খুব। পেশায় সে একজন নগরবধূ। দিনে 10-12টা কাস্টমার আসে তার। সকলের মোবাইলের পাসওয়ার্ড, বাড়ির ঠিকানা, এমনকি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তার। সে যে লাইনে আছে এই সব কিছুই তাকে জানতে হয়। কখন কোনটা দরকার পড়ে যায়। ঘরের ভিতর থেকে একটা জড়ানো গলার স্বর ভেসে এলো। ও ডার্লিং, কোথায় গেলে তুমি? দিগম্বর ভ্যাবাচাকা খেয়ে তাকালো ঘরের দিকে। ডালিয়া সেদিকে ঘৃণার চোখে তাকিয়ে আবার দিগম্বরকে তাড়া দিল। ওই দেখো, আপনি আবার ওদিকে তাকিয়ে রইলেন কেন? ও মিনসে এক্ষুনি উঠতে পারবে না। আপনি দেখুন তাড়াতাড়ি যেটা খুঁজছিলেন সেটা আছে কিনা। দিগম্বর আবার হড়বড় করে পাসওয়ার্ডটা দিয়ে গ্যালারিটা খুলল। একটু খোঁজাখুঁজি করতে পেয়ে গেল আসল ছবিটা। ছবিটা নিজের ফোনে ট্রান্সফার করেই ডিলিট করে দিল ডালিয়ার আনা মোবাইল থেকে। ঘর থেকে আবার সেই নেশায় ভরা কণ্ঠস্বরটা ভেসে এলো, এবার একটু জোরে। এই কই গেলি রে মাগি? হ্যাঁ, ভেবেছিস কি মরে গেছি নাকি সালি? এখনো তো টাইম বাকি আছে, কোন চলে গেলি? এই ডালিয়া মোবাইলটা কেড়ে নিল। হয়েছে হয়েছে, যা হয়েছে দিন। শালার এবার আসল ভাষা বেরিয়েছে, নেশা ছুটছে আস্তে আস্তে। মোবাইলটা ডালিয়ার হাতে দিয়ে চলে আসছিল দিগম্বর। ওই সবুজ দরজাটা বন্ধ হয়ে গেছে আবার, কিন্তু ওই বন্ধ দরজা থেকেই ডালিয়ার চিৎকার ভেসে আসছে। আমি কিছু জানি না। আরে আমি কি করে জানবো আপনার মোবাইলে কি ছবি ছিল? দরজাটার গায়ে একটা ধমাস করে আওয়াজ হলো। ডালিয়া দরজা শুদ্ধ ছিটকে পড়ল। এক দশাশই চেহারার লোক ডালিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ল ওই অবস্থাতেই। জানিস না, তুই জানিস না আমার মোবাইলে ছবি কে ডিলিট করলো? বল বল, কে ডিলিট করলো? লোকটা ডালিয়ার চুলের মুঠি ধরে ঠাস করে একটা চড় মারতে যাচ্ছিল। হঠাৎ কে যেন শক্ত হাতে হাতটা ধরল। এক্সকিউজ মি, আপনি একজন মহিলাকে এইভাবে মারতে পারেন? এটা আইন বিরুদ্ধ কাজ। কে রে তুই শালা, আমাকে আইন শেখাতে এসেছিস? হাতটা ছাড়িয়ে নিতে চাইল লোকটা। বেশ কয়েকবার টানা হেঁচড়া করেও হাতটা ছাড়াতে পারল না। উল্টে দিগম্বরের অন্য হাতের একটা সপাটে চড় খেয়ে লোকটা ছিটকে পড়ল। হাসতে হাসতে দিগম্বর বলল, ছাত্র পেটানো হাত, এ হাত থেকে যে এত সহজে ছাড় পাওয়া যায় না মুকুলেশ দত্ত। মুকুলেশ দত্ত যেখানে ছিটকে পড়েছিলেন সেখান থেকেই একেবারে খ্যাপা ষাঁড়ের মতো ছুটে এসে দিগম্বরের ঠোঁটের ওপর একটা ঘুষি চড়ালেন। ঠোঁটের কাছে বেশ খানিকটা কেটে গেল। দুজনেই দুজনকে জড়িয়ে ধরে বেশ খানিকক্ষণ একেবারে শুম্ভ নিশুম্ভের যুদ্ধ হলো। একসময় দেখা গেল দিগম্বর মুকুলেশ দত্তের চুলের মুঠি ধরে ঢাই ঢাই করে মাটিতে ঠুকছে। অন্য দিক থেকে এক পাল ছেলেপুলে হই হই করে ছুটে আসছে। দিগম্বর টাইম দিয়েছিল 10টা। আমি আবার যাতে সকলকে টাইমের মধ্যে জড়ো করতে পারি তাই মোটামুটি 9:45 বলে তাড়া দিয়ে নিয়ে এসেছি। এদিকে দিগম্বরের পাত্তা নেই। ঘড়িতে এখন 10:30। রেবতী দেবী বারবার ঘড়ি দেখছেন আর মুখ দিয়ে চুকচাক শব্দ করছেন। মধুছন্দা দেবী 5 মিনিট পরপর মাথায় হাত দিয়ে বসছেন। দেখে মনে হচ্ছে মাথা ঘুরে পড়েই যাবেন। তিনি যতবার এমন ভাবভঙ্গি করছেন ততবার উকিলবাবু আমার দিকে কটমট করে তাকাচ্ছেন। আসলে ওর ব্রহ্মাস্ত্রের বিপরীতে আমার পাশুপাত অস্ত্রটা উনি ঠিক হজম করতে পারছেন না। ওদিকে মেহেন্দি 2বার ওঠবোস করে 5 বার আঙুল মটমট করে বলে উঠল, ও সাব, এরকম অফিস টাইমে বসিয়ে রেখেছেন? আমাদের খেটে খেতে হয় তো নাকি? হ্যাঁ, একটা সুর পেলেই হলো। সকলে একসাথে সেই সুরে সুর মেলাবার জন্য রেডি হচ্ছে। এমন সময় হন্তদন্ত হয়ে দিগম্বর দরজা দিয়ে ঢুকলো। বেচারাকে কেমন একটা আলু থালু লাগলো। ঠোঁটের কাছে মনে হচ্ছে কেটে গেছে।
আমি তাড়াতাড়ি সে ব্যাপারে জিজ্ঞাসা করব বলে উঠে দাঁড়িয়েছি, তার আগেই মধুছন্দা দেবী চেঁচিয়ে উঠলেন, আরে আপনি আপনি এখানে কেন এসেছেন? হু ইজ দিস ম্যান? সঙ্গে সঙ্গে ম্যাডামের উকিল তেড়ে এলেন দিগম্বরের দিকে। দিগম্বর বেচারা ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। আগে আমি দিগম্বর পোদ্দার। ওকে আসতে দিন। এই কেসে উনি পুলিশকে সাহায্য করেছেন। আপনারা গোয়েন্দা ডিজিপির নাম শুনেছেন নিশ্চয়ই। উকিল সাহেবকে আটকাতে কথাটা বললাম। গোয়েন্দা? আপনি গোয়েন্দা? মধুছন্দা দেবী চিৎকার করে উঠলেন, আপনি তার মানে সেদিন আমার ঘরে? না ম্যাডাম, একদমই না। আমি সেদিন আপনার ঘরে গোয়েন্দাগিরি করতে আসিনি, আপনাকে সমবেদনা জানাতেই এসছিলাম। বাই চান্স সব কিছু শুনে ফেলেছিলাম। আপনি আমাকে মার্জনা করবেন। দিগম্বর আর মধুছন্দা দেবীর কথোপকথন আমার হিব্রু ভাষার চেয়েও কঠিন লাগলো। আমি দিগম্বরের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছি। সেই দেখে সে বলল, শুরু থেকে শুরু করি। তোকে যেটা আনতে বলেছিলাম এনেছিস? আমি ঘাড় নেড়ে ব্যাগ থেকে সেদিনের ছড়িটা বের করলাম। দিগম্বর বলল, এই যে মার্ডার ওয়েপেন। মধুছন্দা দেবী, এই ছুরিটা তো আপনি নেপাল থেকে কিনেছিলেন এবং এখনো এটার ফাঁকা খাপটা আপনার বেডরুমের শোকেসে হাঁ করে চেয়ে আছে। মধুছন্দা দেবী ঘামতে শুরু করেছেন আর তার গুণগ্রাহী উকিল বাবু তড়বড় করে তেড়ে এলেন আবার। কিন্তু দিগম্বর এখন তার নিজস্ব ফর্মে আছে। এখন তাকে কেউ আটকাতে পারবে না। আপনাকে আমি ওকালতি করার অনেক সময় দেব বিক্রমবাবু, আগে আমার কথাটা সেরে নি। দিগম্বর যখন এইরকম করে কথা বলে তখন সামনের লোক আর কোনো কথা বলতে পারে না। হ্যাঁ, তো যা বলছিলাম, এই ছুরিটা আপনারই, তাই তো মধুছন্দা দেবী? হ্যাঁ, কিন্তু বিশ্বাস করুন, আমি এই ছুরিটা সেদিন নাটকের সময় নিয়ে আসিনি। ছুরিটা মারার সময়ও খেয়াল করিনি ছুরিটা বদলে গেছে। বলতে বলতে মধুছন্দা দেবী কেঁদে ফেললেন। আহা, কান্নাকাটি করবেন না, আমি বলছি কি হয়েছিল। রতনবাবুর সাথে আপনার প্রায়ই ঝগড়াঝাটি হতো। আপনাদের প্রাইভেট লাইফ ভালো ছিল না, সেই জন্য অবশ্য রতনবাবুই খানিকটা দায়ী। একদিন ঝগড়ার সময় আপনি ওই ছুরিটা নিয়ে রতনবাবুর ওপর অ্যাটাকও করেন। আপনি বিশ্বাস করুন, আমি শুধু ছুরিটা তুলেছিলাম, আমি মারিনি ওকে। একদমই তাই, আপনি ছুরিটা তুলেছিলেন, তারপর রাগ করে ছুরিটা ছুঁড়ে ফেলে দেন। আর সেই ছুরিটাকে খাটের তলা থেকে উদ্ধার করে আপনার মেকআপ আর্টিস্ট মেহেন্দি। কি তাই তো মেহেন্দি ম্যাডাম? মেহেন্দি এতক্ষণ এক কোণায় বসে মোবাইল স্ক্রল করছিল। দিগম্বরের কথায় ধর্মর করে উঠে দাঁড়িয়ে বলল, আমি? বসুন বসুন বসুন, কষ্ট করে আর দাঁড়াতে হবে না, এটা স্কুল নয়। তাই আমার কথার উত্তর দিতে গেলে আপনাকে উঠতে হবে না। হ্যাঁ, তা যেটা বলছিলাম, মধুছন্দা ম্যাডামের ফেসিয়াল করার সুবাদে ওর বেডরুমে তো আপনার অবাধ গতি, তাই খুব সহজেই ছুরিটা আপনি খাটের তলা থেকে সরাতে পেরেছিলেন, তাই তো? আর হ্যাঁ, শুধু তাই নয়, ভাগ্যক্রমে মধুছন্দা দেবী যখন ছুরি তুলে ওর হাজবেন্ডকে মারতে যাচ্ছিলেন, সেই মুহূর্তটাও হাতের সামনে পেয়ে যান মেহেন্দি ম্যাডাম এবং তিনি সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে সেই মুহূর্তে একটা ছবি তুলে রাখেন। মধুছন্দা দেবী হতাশ হয়ে তাকালেন মেহেন্দির দিকে। মেহেন্দি মাটির দিকে চোখ রেখে পায়ের আঙুল ঘষতে ঘষতে বলল, আমি কিন্তু তবে ছুরিটা বদলাইনি সাব, মায়েরই বলছি। আমাকে সবাই মিলে ফাঁসিয়ে দিয়েছে সালা। হ্যাঁ ম্যাডাম, সেটাও জানি। আপনারা প্রথমেই আমি করিনি বলে কান্নাকাটি করছেন কেন বলুন তো? আপনি ছুরিটা সরিয়েছিলেন এবং ছুরি হাতে ম্যাডামের একটা ছবি তুলেছিলেন। এর বেশি আপনি কিছু করেননি। এর কারণ, এর বেশি আপনি কিচ্ছু করেন না। আপনার স্বভাব হলো এই ধরনের কিছু প্রাইভেট মুহূর্তের ছবি, কিছু জিনিসপত্র এইসব সংগ্রহ করে রাখা, যাতে উপযুক্ত মূল্যে উপযুক্ত জায়গায় আপনি সেটা বেচতে পারেন। যেমন সেদিন ডালিয়া ম্যাডামের সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আপনি মুকুলেশ দত্তকে দিয়ে দুজনের মধ্যে একটা ঝামেলা বাঁধিয়ে দিলেন। দিগম্বরের কথাগুলো আমার এবার হিব্রু ভাষার প্রলাপ বলে মনে হচ্ছিল। দিগম্বর বোধহয় সে কথা বুঝতে পেরেছিল, তাই বলল,
অমন হাঁ করে চেয়ে থাকিস না, বলছি, সব বলছি, এবং যথাসময়ে ডালিয়া ম্যাডাম এবং মুকুলেশ দত্তকেও হাজির করব। এই মুকুলেশ দত্ত, আরো ভালো করে বললে বলা যায়, ওর পদবী দত্তটা প্রথমে শুনতে পাই মধুছন্দা ম্যাডামের মুখ থেকে। ম্যাডাম সেদিন আপনার বাড়িতে আমার এবং আমার এই ইন্সপেক্টর বন্ধু তাপস দুজনেরই যাওয়ার কথা ছিল, কিন্তু ভাবলাম আমি কে বলুন, আপনার এই উকিল ভক্তটি তো সেই প্রশ্নটাই করবে, তাই আমি আলাদাভাবেই এলাম। হাতে ফুল নিয়ে আপনাকে শোক বার্তা জানাবো। এসে দেখলাম গলির মোড় অব্দি ভিড়। তাতে অবশ্য অসুবিধা হলো না, ঠেলে ঠুলে জায়গা করে কোনো মতে ঢুকে গেলাম। ভাগ্যক্রমে উকিলবাবুর দৃষ্টি এড়িয়ে সোজা আপনার বেডরুমে পৌঁছে গেলাম। সেখানে দেখলাম আপনি ফোন আলাপে ব্যস্ত। কোনো এক দত্তবাবুর উদ্দেশ্যে বলছেন, প্লিজ দত্তবাবু, আপনি ছবিটা ডিলিট করে দিন। বিশ্বাস করুন, আমি রাগের মাথায় ওটা করে ফেলেছিলাম। আমি কোনটা করতে চাইনি। মধুছন্দা দেবী মাথা নিচু করে বললেন, হ্যাঁ, কথাটা বলেই দেখলাম আপনি দরজার কাছে দাঁড়িয়ে। আমি অযথা আপনার উপর চেঁচিয়ে ফেলেছিলাম, বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করবে। ওরকম একটু আধটু হয়, ওটা নিয়ে ভাববেন না। তা যাই হোক, এই দত্তবাবু কে, তার উদ্দেশ্য কি, সেটা জানার দরকার ছিল। অবশ্য তাপসকে বললে সঙ্গে সঙ্গেই খবর বার করতো, কিন্তু তারা দরকার পড়ল না। একটু খোঁজ করতেই জানা গেল নাট্যলীলা মঞ্চের কর্ণধার হলেন মুকুলেশ দত্ত। রতনবাবু হাইপার মানুষ ছিলেন, তা তার সাথে এই ভদ্রলোকের রিলেশন কেমন ছিল সেটা জানতে গিয়েই ডালিয়া ম্যাডামের খবর পাই। এর পরের গল্পটা না হয় ডালিয়া ম্যাডামের কাছ থেকেই শুনি। দিগম্বরের কথা শেষ হতেই এক মহিলা এলেন। বোধহয় এতক্ষণ দরজার বাইরেই অপেক্ষা করছিলেন। পরে জেনেছিলাম ইনি ডালিয়া। খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে তারপর ডালিয়া বললেন, রতনবাবু প্রায় সন্ধ্যায় আমার বাড়ি আসতেন। গত পরশু রতনবাবু থাকাকালীনই দত্তবাবু চলে আসেন। ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, ব্যাপারটা হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। দুজনেই দুজনকে খুন করার হুমকি দেন। দত্তবাবু বলেন, তোর বউকে দিয়ে তোকেই খুন করাবো শালা, দেখে নিস। ভেরি গুড। এরপর যেটা দরকার ছিল, দত্তবাবুর ফোন থেকে মধুছন্দা দেবীর ফটোটা উদ্ধার করা, যে ফটোটা দিয়ে তিনি মধুছন্দা দেবীকে ব্ল্যাকমেল করছেন। মধুছন্দা দেবীর অসংখ্য অনুরাগীর মধ্যে এই দত্তবাবু একজন। উনি ভেবেছিলেন মধুছন্দা দেবীর হাত দিয়ে খুনটা করিয়ে সেদিনের এক অসতর্ক মুহূর্তের ছবি দিয়ে আজীবন ম্যাডামকে ব্ল্যাকমেল করে যাবেন। ওর অন্য একটা অসৎ উদ্দেশ্য ছিল। হ্যাঁ ম্যাডাম, জানি, সে সবার বলতে হবে না। আচ্ছা যাই হোক, তাহলে গল্পটা শেষ করি। দত্তবাবুর মোবাইল থেকে ছবিটা সরানো দরকার ছিল। বলতে দ্বিধা নেই, এই কাজে ডালিয়া ম্যাডাম অনেক সাহায্য করেছেন। কাল রাতে ওর মাতাল অবস্থার সুযোগ নিয়ে ফটোটা আমার মোবাইলে পাঠিয়ে দত্তবাবুর ফোন থেকে ডিলিট করে দিয়েছেন। আজ ভোরের দিকে সে কথা জানতে পেরে দত্তবাবু ডালিয়া ম্যাডামের ওপর চড়াও হন। সেখানে আমাদের একটা জম্পেশ ফাইট সিনও হলো। ইনি রতনবাবুর থেকে কম হাইপার নন। দেখেছেন তো আমার কি অবস্থা করেছে। আচ্ছা, তাহলে দত্তবাবুকে এবার ডেকে নেওয়া যাক। দিগম্বরের আওয়াজ পেতে এক দঙ্গল ছেলেপুলে দত্তবাবুকে টানতে টানতে নিয়ে এলো ওই নাট্যলীলা মঞ্চে। এরা সবাই দিগম্বরের সকালবেলার ছাত্রছাত্রী। আমি ফিসফিস করে বললাম, এদের নিয়ে দল করেছিস বুঝি? এদের ছাড়া দত্তবাবু রতনবাবুদের রাতের কেচ্ছা উদ্ধার হতো নাকি? ডালিয়া ম্যাডামের ছেলেও আছে এই দলে। বলেছিলাম না, আমার ছাত্রছাত্রীদের বাবা মা টিউশন ফিস দেন না, এদিক দিয়ে একটু আধে এইসব কাজ করে দেয়। দত্তবাবুকে গ্রেফতার করা হলো। মধুছন্দা দেবী এবং তার উকিল বন্ধু খুব খুশি। উকিলবাবুকে এই প্রথম হাসতে দেখলাম। সব মিটে যাওয়ার পর দিগম্বরকে বললাম, আচ্ছা ভাই, কেসটা তো সলভ করলি বটে, তা তোর একটা তো রেমুনারেশন প্রাপ্য, কত নিবি বল? এমা না না, চিচি, আমি সরকারি চাকুরে, একটা কাজ করতে করতে আবার অন্য কাজের জন্য টাকা নেব কি করে? এটা যে বেআইনি। সেদিন বিকেলেই দিগম্বরের বাড়ির পাশ দিয়ে আসার সময় শুনতে পেলাম বাড়িওয়ালা ভদ্রলোক চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, 3 মাসের বদলে 1 মাসের ভাড়া ঠেকালে, তার উপর আবার একটা 500 টাকার কোনার দিকটা ছেঁড়া। এই দিগম্বর, তুমি অন্য বাড়ি দেখো। হ্যাঁ, সামনের মাস থেকে আমি নতুন ভাড়াটে বসাবো। যত আপদ সব।